2023 সালে ইউনেস্কোর একটি প্রতিবেদন থেকে দেখা যায় বাংলাদেশ থেকে গেল বছর বিদেশ পাড়ি জমানো শিক্ষার্থীর সংখ্যা 52,000-এরও বেশি। এই সংখ্যা আগামী কয়েক বছরে দ্বিগুণ হলেও অবাক হবার কিছু নেই। প্রতি বছরে হিসাবের বাইরে গিয়ে প্রতি 5 বা 10 বছরে কত বড় সংখ্যক তরুণ দেশ ছেড়ে গেল, কেনই বা যাচ্ছে আর যাচ্ছি বা কোথায়, সেই ভাবনা কি কারো আছে? তরুণরা দেশ ছাড়তে চায় আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মানসুরুল হক। শুরুতেই সম্মানিত অতিথিবৃন্দের সাথে পরিচয় পর্ব। আলোচক হিসাবে উপস্থিত আছেন কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকে সমর্থন দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইদ আব্দুল্লাহ। আছেন মোহাম্মদ রেজাউল করিম, বিদেশে উচ্চশিক্ষা পরামর্শক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ডিসিএস এডুকেয়ার। আরও আছেন আরিফুল আলম, ট্রান্সন্যাশনাল এডুকেশন এক্সপার্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউনি গ্লোবাল। প্রথমেই সাইদ আব্দুল্লাহ, জানতে চাচ্ছি, সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তরুণরা এবং এই বর্তমানে সরকারেও রয়েছে এই তরুণরা, উপদেষ্টা হিসাবেও কাজ করছে। তো এই তরুণরা দেশ গঠনে বা দেশ পরিচালনায় কতটুকু সক্ষম বলে আপনি মনে করেন? দেশ গঠন কিংবা দেশ পরিচালনা দুইটা প্রশ্ন, কিন্তু দুইটা আলাদা আলাদা উত্তর। তো তরুণরা সবই পারবে এই ব্যাপারটা আমি তরুণ হয়ে আমি নিজেও বিশ্বাস করি না। দেখেন, আন্দোলন যে মুহূর্তে শুরু হয়েছে, আন্দোলন করার ক্ষেত্রে এবং একটা অটোক্রেটিক গভর্নমেন্টকে তার ক্ষমতা থেকে সরিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাক করার ক্ষেত্রে তরুণরাই তো সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু একটা দেশ কিন্তু চালানোর ক্ষেত্রটা অনেক, ব্যাপ্তিটা অনেক বড়। তো এই জায়গায় তরুণরাই শুধুমাত্র সব করে দিবে এইটা আমি বিশ্বাস করি না। তরুণদের পাশাপাশি টেকনিক্যাল মানুষ যারা আছেন, বিভিন্ন সেক্টরে যারা যোগ্য মানুষ আছেন, নবীন এবং প্রবীণ, সবাইকে নিয়ে যাতে দেশ গঠনের কাজটা এগিয়ে যায়। কিন্তু মেধাবী তরুণরা তো দেশ ছাড়ছে উচ্চশিক্ষা বা বিভিন্ন কর্মসংস্থানের জন্য। তো এই যে দেশ মেধাশূন্য হয়ে যাচ্ছে, তো এই জায়গাটায় আপনার মতামত কি? তরুণরা যদি উচ্চশিক্ষার জন্য দেশ ছাড়ে তাহলে আলটিমেটলি দেশ মেধাশূন্য হয়ে যায়, এইটা একটা ন্যারেটিভ চালু আছে। আমি এটাকে বলবো বরং একটা পপুলিস্ট চর্চা। জি, এইটা থাকা উচিত না, কারণ দেশের বাইরে গিয়েও নানাভাবে কিন্তু কন্ট্রিবিউট করার সুযোগ আছে। যেমন এই আন্দোলনে যে মুহূর্তে আমরা দেশের ভেতরে আন্দোলন করছিলাম, দেশের বাইরে থেকে আমি অনেক প্রফেসরকে চিনি, দেশের অনেক কৃতি সন্তান যারা দেশের বাইরে আছেন, তারা তো এই আন্দোলনে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দিয়ে কোনো বয়ান তৈরিতে, কোনো ন্যারেটিভ তৈরিতে। এমনকি দেখবেন তারা কিন্তু বিভিন্নভাবে আহত শিক্ষার্থীদের পাশে ফান্ড পাঠাচ্ছে বা তাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করছে। কাজেই কেউ যদি যোগ্য হয় এবং তার যোগ্যতা অনুসারে বাইরে যদি সে তার ক্যারিয়ারটাকে চিন্তা করে যে সেই জায়গায় গিয়ে কাজ করার সুযোগ আছে, এইটাকে মেধা শূন্য হয়ে যাচ্ছে, আমি এই ন্যারেটিভটা খুব একটা সাপোর্ট করি না। রাদার আমি যেটা বলতে পারি যে বাংলাদেশে যদি সবার কর্মসংস্থানের ব্যবস্থা ঠিকঠাক থাকতো এবং প্রত্যেকে যদি নিজেদের যোগ্যতা অনুসারে কাজ করার অপরচুনিটিটা পেত, অনেক মানুষ আছে তারা দেশে ব্যাক করতো। আবার আর একটা ব্যাপার আছে, বাংলাদেশে অনেক অযোগ্য লোক বিভিন্ন জায়গায় বসে থাকে, কিন্তু টেকনিক্যাল মানুষকে নেওয়া হয় না। আমি যদি সুস্পষ্ট একটা উদাহরণ বলি, স্পারসো, এইটার যে দায়িত্বে যিনি ছিলেন তার ওই জায়গায় বসার মতো টেকনিক্যাল কোনো জ্ঞান ছিল না, ইয়েট আমাদের বিগত পতিত স্বৈরাচার সরকার তাদেরকে নিয়ে যেয়ে বসিয়ে দেওয়া হয়। আর যে কথাটা বাংলাদেশে কেউই বলে না, অনেক টেকনিক্যাল সেক্টর আছে যে জায়গায় আপনি দেখবেন বিসিএস অ্যাডমিন ক্যাডারের লোকদেরকে নিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু প্রত্যেকটা সেক্টর কিন্তু আলাদা আলাদা। সেই এক্সপার্টিস যাদের আছে তাদেরকে নিয়ে কি বিবেচনা করা হয়েছে? যারা দেশের বাইরে যাচ্ছে ওই জায়গা থেকে যদি নিজ নিজ দেশে কন্ট্রিবিউট করার সুযোগ থাকে তাদেরকে সেই অপরচুনিটিটা দেওয়া উচিত। আমি এমন অনেক মানুষকে চিনি যারা দেশের জন্য কাজ করতে চায়, কিন্তু তাদেরকে সেভাবে ইনভাইটই করা হয় না। তাহলে তো ব্যর্থতাটা তাদের না, বরং ব্যর্থতা সম্ভবত আমাদের পলিসি মেকিং এর। সেই জায়গাটা নিয়ে আমাদের কথা বলাটা বেশি জরুরি। জি জি, আপনি বলছিলেন যে কর্মসংস্থানের কথা। তো যে সকল মেধাবী ছাত্ররা বিদেশ যাচ্ছে এবং তারা বিভিন্ন ভালো ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ক্লাস র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে তারা ভালো ডিগ্রি নিচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কি বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ রয়েছে? বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কর্মমুখী না। বাংলাদেশে একটা হাইপ আছে, দেখেন প্রত্যেকেরই কেন অনার্স পাস করতে হবে, প্রত্যেকেরই কেন মাস্টার্স পাস করতে হবে। বিদেশের অনেক দেশ আছে যারা কিন্তু টেকনিক্যাল এডুকেশনের দিকে মারাত্মকভাবে ফোকাস করেছে।
এবং টেকনিক্যাল যে লোকগুলো আছে তারা কিন্তু দেশের ইকোনমির জন্য একটা ব্লেসিং। কিন্তু বাংলাদেশে এখন যে ট্রেন্ডটা চলছে, প্রত্যেকেই মনে করছে তার অনার্স করতে হবে, প্রত্যেকেই মাস্টার্স করতে হবে। কেন? আমাদের কারিগরি শিক্ষার জায়গাটা বাড়ানোর জায়গা আছে। এমনকি কারিগরি শিক্ষা যারা নিয়ে আসছে তাদেরকে কিভাবে বিভিন্ন কর্মসংস্থানে কাজে লাগানো যায় সেটার ব্যবস্থা করা যায়। আমাদের দেশ যেহেতু জনসংখ্যায় অনেক বড় একটা দেশ, কিন্তু আয়তনের খুব ছোট একটা দেশ, কাজেই এই জায়গায় আমাদের ওয়ার্কিং প্লেসটা তৈরি করতে হবে, বিভিন্নভাবে বিজনেস খাত তৈরি করতে হবে। কাজেই নতুন যারা সরকার আছে এবং ভবিষ্যতে যারা আসবে, আমি এক্সপেক্ট করব যে সবার এই জায়গায় বিজনেস করার যে সহজলভ্য যে উপায় সেটা কিভাবে তৈরি করা যায়, ফরেন ইনভেস্টমেন্ট এনে কিভাবে কর্মকে বিকাশ করার সুযোগ দেওয়া যায় সেটা ভাবতে হবে, এবং কারিগরি শিক্ষার বিকাশটা কিভাবে ঘটানো যায় সেদিকেও ভাবা উচিত। ধন্যবাদ। মোহাম্মদ রেজাউল করিম, উচ্চশিক্ষা কিংবা কর্মসংস্থানের জন্য ঝুঁকি নিয়ে তরুণ জনগোষ্ঠী যেন দেশ ছাড়তে মরিয়া, এদের জন্য আপনার পরামর্শ কি? ফার্স্ট হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা যতদিন পর্যন্ত আমাদের কারিগরি শিক্ষা আন্ডারে না আসবে, যেমন ধরেন আমাদের বাংলাদেশে যে মেইন প্রবলেমটা হচ্ছে যে 4 ইয়ার্স ব্যাচেলার করতেছে বিজনেসে অর আইটিতে অর যে কোনো সাবজেক্ট। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি বেসিক্যালি 3 থেকে 4টা সাবজেক্টই কিন্তু পড়াশোনা করা হয়, কিন্তু এখানে পড়াশোনার শেষে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ওরকম জব পাচ্ছে না, এবং যদিও জব পায় সেক্ষেত্রে স্যালারি স্টার্ট হয় দেখা গেল যে 15 থেকে 20,000 টাকা। সো এই ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টরা যখন কানাডা বা অন্য কোনো কান্ট্রিতে যায়, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কানাডাতে দেখেন ওখানে একটা কলেজের নাম হচ্ছে সেনেকা কলেজ, এক্সাম্পল সেনেকা কলেজ, ওখানে একটি স্টুডেন্ট ডিপ্লোমা লেভেলে যাচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা। সো ওখানে ডিপ্লোমা লেভেল 2 ইয়ার্স প্রোগ্রাম। এই ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে তারা হচ্ছে স্টাডি, সেকেন্ড সেমিস্টার হচ্ছে কোয়াপ, মানে হাতে কলমে তাদেরকে শেখানো হচ্ছে। পড়াশোনার পাশাপাশি তাদেরকে আইটিতে হলেও 6 মাস সে ইন্টার্নি যখন করবে তখন বড় বড় কোম্পানিতে যেয়ে তারা কাজ করছে। সো 2 ইয়ার্স প্রোগ্রাম যখন একটা স্টুডেন্ট কমপ্লিট করার সঙ্গে সঙ্গে দেখা গেল ওখানে জব অপরচুনিটি অনেক ভালো থাকে, স্টার্টিং স্যালারি 50 to 60,000 কানাডিয়ান ডলার পায়। কিন্তু বাংলাদেশে জব ক্রাইসিস, এই জায়গাগুলোকে আসলে আমাদেরকে বের করতে হবে, যে স্টুডেন্টরা যেন দেশের বাইরে যেও বাংলাদেশে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ব্যাক করে আসে, আইটি সেক্টর হোক বা ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক, বিজনেস ফ্যাকাল্টি হোক, ভালো ভালো যেন জবে জয়েন করতে পারে। সো এই জায়গাটা আমাদেরকে আসলে ক্লিয়ার করতে হবে। এখন কারা যাচ্ছে উচ্চশিক্ষা করার জন্য বিদেশে? মানে তারা কি শুধুমাত্র উচ্চবিত্ত বা ক্ষমতাশালী, নাকি মধ্যবিত্তের সাধারণ পরিবারের ছাত্ররাও যাচ্ছে? এই পরিসংখ্যানটা কেমন এখন? উচ্চ, মধ্য এবং নিম্ন মধ্য সবাই আসলে এখন দেশের বাইরে যাচ্ছে, কারণ যেসব স্টুডেন্টের একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস করেছে, তাদের একাডেমিক রেজাল্ট যদি জিপিএ 5 হয়, এখন নিম্ন বা মধ্যবিত্ত ফ্যামিলি এরা ইজিলি ওসব দেশে অ্যাডমিশন নিতে পারে। অ্যাডমিশন পাওয়া মানে হচ্ছে যে যেহেতু অর্থনৈতিক অবস্থা যদি খুবই স্ট্রং না থাকে, তখন অবশ্যই তার বাবা মা দুইটা জিনিস লক্ষ্য রাখে, যে ইউনিভার্সিটির টিউশন ফিস কীরকম বা অ্যাকোমোডেশন কস্ট কীরকম, এই টাকা দেওয়ার মতো তাদের ক্ষমতা আছে কি না। যদি না থাকে, এখানে প্রচুর স্কলারশিপ আছে, ইউনিভার্সিটি ইন্টারনাল স্কলারশিপ আছে, সুইডেন এসআই স্কলারশিপ আছে, এমনকি আমাদের সাথে নতুন একটা ইউএসের এমপাওয়ার, জাস্ট একটা ফাইন্যান্স কোম্পানি, তাদের সাথে আমাদের নতুন একটা এগ্রিমেন্ট হচ্ছে, যেসব বাংলাদেশি স্টুডেন্ট ইউএসএ এবং কানাডাতে মাস্টার্স লেভেলে যাবে, 2 ইয়ার্সে যদি 50 লাখ বা 1 লাখ কানাডিয়ান ডলার বা 1 লাখ ইউএস ডলারও হয়, তারা ফুল লোনটা দিবে। সো এই লোনটা তারা পড়াশোনাকালীন 45 ডেজ পর থেকে জাস্ট ইন্টারেস্ট যেটা থাকে 12%, সেই ইন্টারেস্টটা দিবে, অ্যান্ড পড়াশোনার শেষে 10 ইয়ার্সের মধ্যে এই টাকাটা ব্যাক করতে হয়। সো নিম্ন মধ্যবিত্তি বলেন বা উচ্চ মধ্যবিত্তি বলেন, সবাই আসলে এই লোনটার জন্য অ্যাপ্লাই করতে পারে। সো এই ইউনিভার্সিটি অ্যাডমিশন পাওয়া মানে সে লোন পাবেই। আপনি একটু আগে বলছিলেন যে বিদেশি ছাত্ররা স্টুডেন্ট লোন পায়, ইভেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও ওই লোনের অ্যাভেল করে। সো বাট বাংলাদেশে আমরা দেখতে পাই যে ভালো ইউনিভার্সিটিতে পড়ছে অনেক মেধাবী, তাদের কোনো লোন ফ্যাসিলিটি নাই, কোনো ব্যাংক, বাংলাদেশি কোনো ব্যাংক তাদেরকে লোন দিচ্ছে না। তার নিঃসন্দেহে তারা অনেক মেধাবী ছাত্র, কিন্তু তারা কিন্তু বাংলাদেশ থেকে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে তারা কোনো লোন বা কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছে না। যেটা বড় সমস্যা হচ্ছে যে আপনি দেখেন বুয়েট বলেন, ঢাকা ভার্সিটি বলেন আর মেডিকেলে বলেন, এখানে টিউশন ফিস কিন্তু ওরকম না।
জি। যে টিউশন ফিসটা যদি অনেক বেশি হতো তাহলে আসলে লোনের ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক থেকে হোক বা নিতে পারতো। জি। কারণ আমাদের বাংলাদেশে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এখানে তো টিউশন ফিস খুবই কম, ইয়ারলি টিউশন ফিস বাদেও কিন্তু তাদের অনেক খরচ রয়েছে, যেটা এই তাদের এই এই বিষয়ে জন্য আসলে কষ্ট গভর্নমেন্টের করতে হয়। সাথে এবং বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলা উচিত যে একটি স্টুডেন্ট বাংলাদেশে বা ঢাকাতে পড়াশোনা করার জন্য কি পরিমাণ টাকা প্রয়োজন হয়, সেই পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংক থেকে আসলে তারা লোন নিতে পারবে কিনা। সো এটা যদি ইজি করে গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক তাহলে আমাদের স্টুডেন্টরা শুধু পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে। আরিফুল আলম, তরুণরা কেন দেশ ছাড়তে চায়? এ দেশ এত সুন্দর, সবকিছুই রয়েছে, এরপরও কেন চলে যেতে চাচ্ছে এই দেশ ছেড়ে? প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে পার্থক্য রয়েছে, এই পার্থক্যের জন্য তরুণরা আসলে দেশ ছাড়ছে। জি। আর যদি সামগ্রিকভাবে বলি, আপনার রাজনৈতিক অস্থিরতা, তারপর অর্থসামাজিক নিরাপত্তা, আইনের শাসন বা যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার যে ঘাটতি দেখা যাচ্ছে, এটাও একটা বড় কারণ। আর এট দ্য সেম টাইম এই তরুণরা বিদেশ যাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের যে ইকোসিস্টেম না এডুকেশনে, যেমন ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়াতে একটা বড় গ্যাপ রয়েছে। আমার আগের আলোচক বলে গিয়েছেন যে দক্ষতার যে বিষয়টা, আমাদের যে কারিকুলামগুলো আছে বিশ্ববিদ্যালয়ের, ওই কারিকুলামগুলোতে আসলে আপনার আমাদের যে এমপ্লয়াররা যা চায় ওই কারিকুলাম ওই জিনিসগুলো নাই, যে জন্য এমপ্লয়ারদের ডিমান্ড পূরণ করতে পারছেন আমাদের গ্রাজুয়েটরা। সো তারা তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এই চিত্র থেকেই আসলে তরুণরা দেশ ছাড়ার একটা প্রবণতা তাদের মধ্যে শুরু হয়ে গিয়েছে। জি, আমরা এই যে বলতে পারি। তরুণদের কথা বললেন, এর মধ্যে বড় অংশ হচ্ছে মেধাবী তরুণ। জি। তো মেধাবী তরুণদেরকে তো বাংলাদেশেরও প্রয়োজন, তো তাদেরকে কিভাবে আটকে রাখা যায়? আপনি যদি একটু স্পেসিফিক্যালি বলতেন যে এই সুবিধাটা দিলে তরুণরা বা মেধাবী তরুণরা বাংলাদেশেই থাকবে, বিদেশের কথা চিন্তা করবে না, আচ্ছা, এমন দেখুন, কি চিন্তা রয়েছে? আপনার 2024 সালের যে এইচএসসি কিংবা তার সমমানের পরীক্ষায় সকল বোর্ড মিলে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 14,50,000। আমাদের দেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যে আসন সংখ্যা রয়েছে তারও আসন সংখ্যা হচ্ছে 14,50,000। তো আপনার আসন সংখ্যার কিন্তু কোনো কমতি নেই। আমার পূর্বের আলোচক বলে গিয়েছেন যে আমাদের প্রচুর পরিমাণ বিশ্ববিদ্যালয় হয়েছে প্রতি জেলায়। বিশ্ববিদ্যালয় রয়েছে, আসন সংখ্যা প্রচুর রয়েছে, রয়েছে। কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তারা কাজ পাচ্ছে না, কর্মসংস্থান বা সিকিউর বা ভালো লাইফস্টাইল পাচ্ছে না। রাইট। সো এই জায়গাটায় কি করা উচিত? এই জায়গাটায় আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে। আসলে ইন্ডাস্ট্রি কী চায়? আমরা যদি পূর্বের আলোচক বলে গিয়েছেন যে সবাই শুধু বিসিএস ক্যাডার হওয়ার দৌড়ে আমরা দৌড়াচ্ছি, আসলে আমাদের প্রাইভেট যে কর্মসংস্থানগুলো আছে ওখানে কিন্তু আমাদের যারা এমপ্লয়ার আছে তাদের একটা ডিমান্ড আছে যে আমি এই ধরনের গ্রাজুয়েট, এই ধরনের স্কিলস চাই আমাদের গ্রাজুয়েটদের মধ্যে, তাহলে আমি তাকে এমপ্লয়মেন্টে শুধু গভর্নমেন্ট বা প্রাইভেটও না, বিজনেসও তাদের করতে হবে, এন্টারপ্রেনার হতে হবে, তাই না? রাইট। সো এন্টারপ্রেনার বানানোর ক্ষেত্রে আপনার চিন্তাটা কি, কি করা উচিত? এন্টারপ্রেনার বানানোর ক্ষেত্রে আসলে আমাদের কিছু কিছু ইনোভেশন সেন্টার তৈরি করতে হবে। কিভাবে আসলে এন্টারপ্রেনার তৈরি করা যায়, যেমন ধরেন আপনার আমাদের বর্তমান যিনি রাষ্ট্রের প্রধান, প্রধান উপদেষ্টা, তিনি অনেক আগে থেকেই বলেছেন সোশ্যাল বিজনেস করার একটা যে কনসেপ্ট নিয়ে আসছেন, যেটা সারা বিশ্বে একটা রেভলিউশন তৈরি করেছে, সারা বিশ্বই এটাকে গ্রহণ করছে। সো আমাদের দেশেও এরকম নতুন নতুন ইনোভেশন নিয়ে আসতে হবে, সোশ্যাল বিজনেস কিংবা আরও অনেক ধরনের ইনোভেশন আসতে পারে এন্টারপ্রেনার তৈরি করার ক্ষেত্রে। তাহলে হয়তো আমাদের মানুষ এন্টারপ্রেনারশিপের জন্য আগায় আসবে। জি, আপনি নিজেও একজন কাউন্সিলর বা একটা বিদেশে উচ্চশিক্ষায় পাঠানোর জন্য স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করেন। তো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টদেরকে নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে, এ ব্যাপারে আপনার পরামর্শ কি? একজন শিক্ষার্থী যদি আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে তার স্কলারশিপ প্রয়োজন হয়, তাহলে তাকে আসলে স্কুল লেভেল থেকে নিজেকে তৈরি করতে হবে স্কলারশিপের জন্য। যেমন ধরেন তার ইংলিশ প্রফিসিয়েন্সি দক্ষতা বাড়াতে হবে, অ্যানালিটিক্যাল দক্ষতা বাড়াতে হবে, যেমন একটি টেস্ট আছে যেটাকে বলা হয় এসএটি টেস্ট, বা আরও অনেক ধরনের টেস্ট। তারপর তার সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ হতে হবে। আমরা মান্থলি একটা বুট ক্যাম্প করে থাকি। বুট ক্যাম্পের আসলে কার্যক্রমটা হচ্ছে স্কুল লেভেলের বাচ্চারা যারা হচ্ছে এই স্বপ্ন দেখছে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবে, স্কলারশিপের জন্য তারা আগ্রহী, তাদেরকে আমরা প্রথম থেকেই গাইডলাইন দিয়ে থাকি যে কিভাবে সে প্রস্তুত করবে নিজেকে। যেমন ধরেন আপনার বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথে তার ইনভলভ হইতে হবে, সামাজিক কর্মকাণ্ডের সাথে ইনভলভ হইতে হবে, ডিবেটের সাথে ইনভলভ হইতে হবে, স্কাউটের সাথে ইনভলভ হইতে হবে, পাশাপাশি তার ইংরেজির দক্ষতা, ম্যাথমেটিক্সের দক্ষতা বাড়াতে হবে। তাহলেই হয়তো যখন সে এসএসসির পর এইচএসসি কমপ্লিট করবে, সে যখন একটি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য আবেদন করবে, এই জিনিসগুলো যখন সে উপস্থাপন করবে, তখন বিশ্ববিদ্যালয় তাকে
অনায়াসে আপনার হচ্ছে গ্রহণ করবে। এভাবে আমরা আসলে প্রতি মাসে একটি বুট ক্যাম্প পরিচালনা করে থাকছি, একটি ছোট ছোট ব্যাচ করে। জি, আপনাদের অনেক মূল্যবান কথা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।